ছদ্মবেশ পর্ব নাম্বার ৪। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আলবির রহমান। ক্যাপ্টেনে বসে চা খাচ্ছে দুজন। অরিন চায়ের কাপে চুমুক দিয়ে রাজকে বলে, ফ্যামিলিতে কে কে আছে তোমার? হঠাৎ অরিনের এমন প্রশ্নে চমকে উঠল রাজ। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে বলে, আমরা দুই ভাই আর বাবা মা। ভাইয়া আমার চেয়ে অনেক বড়। অরিন বলল, কি করে তোমার ভাইয়া? রাজ কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, একটা ছোট কোম্পানিতে জব করে। অরিন আবারও জিজ্ঞেস করে, তোমার বাবা কি করে? রাজ বলল, সে আছে বাড়িতে। অরিন আবার বলে, তার মানে তোমার বড় ভাই এখন সবকিছু সামলাই, বলতে পারো গরিবের সংসার আর কি। বলেই একসাথে দুজনে হেসে দিল। রাজ হাসি থামিয়ে বলে, এবার তোমার সম্পর্কে বলো। অরিন বলে, আমার ফ্যামিলিতে আছে বাবা মা আর আমি। বাবা বিজনেস করে, মা ব্যাংকার। রাজ এবার একটু হেসে বলল, বাহ, হ্যাপি ফ্যামিলি। ওদের কথার মাঝখানে দূর থেকে একটা ছেলে ডাক দেয় রাজকে। রাজ ওদিকে তাকালেই ছেলেগুলো হাত দিয়ে ইশারা করে রাজকে। রাজ অরিনের দিকে একবার চেয়ে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। ওদের মাঝের একটা ছেলে বলে, আমাদের সবার জন্য চার অর্ডার দিয়েছি, ওগুলো এনে দে। রাজ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, ভাইয়া আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী নাকি? ছেলেটা সানগ্লাস খুলে উঠে দাঁড়িয়ে রাজের সামনে দাঁড়ায়। দুই আঙ্গুল দিয়ে রাজের গাল টিপে ধরে বলে, কলেজে থাকতে হলে চুপচাপ সিনিয়রদের কথা শুনতে হয়। আর হ্যাঁ, তোর সাথে মেয়েটাকে তোর বন্ধু তাই না? ওকে ভালো লাগছে, ওর সাথে পরিচয় করিয়ে দিবি। এখন চুপচাপ চাগুলো নিয়ে আয়। রাজ আর কিছু না বলে চুপচাপ গিয়ে চা এনে দেয়, সাথে কেক, গরম গরম সিঙ্গারা, অনেক কিছু এনে সামনে রেখে বলে, ভাইয়া এগুলো ছোট ভাইয়ের তরফ থেকে সামান্য ট্রিট, বিল কিন্তু অবশ্যই আমি দিব। ছেলেটা এবার একগাল হেসে রাজের পিঠে ছোট করে দুইটা থাপ্পড় দিয়ে বলে, এই তো ছোট ভাই, এতক্ষণে লাইনে চলে আসছিস। রাজ একটু হাসি বিনিময় করলো, তারপর অরিনের দিকে চেয়ে একটা আঙ্গুল দেখিয়ে 1 মিনিট সময় চেয়ে নেয়। ছেলেগুলোর দিকে চেয়ে বলে, ভাইয়া আপনারা খান তাহলে, আমার আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই তাড়াতাড়ি। বলেই রাজ দুটা নোট বের করে তাদেরকে দিয়ে বলে, এই নিন, বিল দেওয়ার পর যা বাঁচবে তা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন, ভাববেন না এমনি এমনি দিচ্ছি। যাই হোক সিনিয়র ভাইয়া, আপনারা ছোট ভাই হিসেবে আপনাদের প্রয়োজনের কথাও তো ভাবতে হবে আমাকে। পরে সামান্য ওষুধপত্র দরকার হলে কিনে নিতে পারবেন। আসি ভাইয়া। বলেই একটা বিলেন হাসি দিয়ে অরিনের সাথে হাঁটা ধরল রাজ। রাজের কথায় কিছু বুঝতে পারলো না ছেলেগুলো, শুধু তাকিয়ে আছে রাজ ও অরিনের চলে যাওয়ার দিকে। বিকেলে চুপচাপ বসে আছে তুষার, বিরহে যেন কাটছেই না তার মুখের হাসি। নিবিড় টাওয়াল দিয়ে মুখ মুছে তুষারের পাশে এসে বসলো। একটু হেসেই তুষারের দিকে চেয়ে বলে, মন মেজাজ ঠিক হয়েছে নাকি তোর? তুষার গোমরা মুখে বলে, কোন শালা এই কাজ করছে? তা শুধু একবার জানতে পারি আমি? ওকে বিদায়ের ঘন্টা বাজাবো আমি। অভিনেত্রীর ছবি লাগিয়ে ফেক আইডি খুলে, তাও 2-1 দিন নয়, 6-6টা মাস আমাকে বিয়ের বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখিয়েছিল। নিবিড় একটু মুখ চেপে হাসি কন্ট্রোল করে তুষারকে বলে, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, ওটা ফেক আইডি ছিল, তা গেছে তো গেছে, তাই বলে মন খারাপ করে বসে থাকবি নাকি? নিবিড় বলে, তুই তোর মনটাকে ব্লুথের মতো ওপেন করে রাখ, যেখানে ভালো ডিভাইস পাবি সেখানে কানেক্ট করবি। তুষার এবার মন খারাপ করে বলে, কিন্তু দোস্ত কিভাবে? আমি তো কোনো মেয়ের সাথে সরাসরি কথা বলতে গেলেই ভয় লাগে, মানে নার্ভাস ফিল হয়। নিবিড় এবার একটু হেসে বললে, আচ্ছা দাঁড়া, তোকে একটা টিপস দিই, যেগুলো মেয়েদের সাথে কথা বলার সময় যদি ঠিকঠাকভাবে পালন করতে পারিস, তাহলে দেখবি অল্প দিনেই খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তোদের। তুষার এবার আগ্রহ নিয়ে বসে আছে নিবিড়ের টিপস শোনার জন্য। নিবিড় বলল, মনোযোগ দিয়ে খেয়াল কর, মেয়েদের সামনে কথা বলার সময় মুখে স্মাইল রাখবি, কারণ হাসি খুশি মানুষদেরকে শুধু মেয়েরা কেন, আমরা সবাই পছন্দ করি। তাই বলে বিষয়টা এমন না যে আমার কথা শুনে মেয়েদের সামনে পড়লাম আর হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকলাম। এমন করলে কিন্তু তোকে পাগল ভাববে তারা। মানে হাসিটা এমন ভাবে করতে হবে যে একদম স্বাভাবিক, চেনা হোক বা অচেনা হোক, যার সাথে কথা বলবি মুখে হাসি রেখে কথা বলবি, যার দ্বারা বোঝা যাবে যে তুই খুব হ্যাপি পার্সোনালিটির মানুষ। এতে তুই সবার কাছে ইন্টারেস্টিং পার্সন হবি আর সবার কাছ থেকে গুরুত্বটা পাবি। কোনো মেয়ের সাথে কথা বলার সময় অনেক ছেলেই একটা ভুল করে থাকে, সেটা হলো কথা বলার সময় মুখে হাত দেওয়া বা চুলে হাত দেওয়া, বাঁকা তারা হয়ে থাকা। এসব তুই নার্ভাস হয়ে করলেও বিপরীত মানুষটার কাছে খুব বিরক্তিকর মনে হবে এটা। কারোর সাথে কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে থাকা, নার্ভাস হয়ে গাছপালার দিকে তাকিয়ে মানে অন্য দিকে তাকিয়ে কথা বলা, এইসব কখনোই করবি না, কারণ এতে সে মনে করবে তুই তাকে কোনো গুরুত্বই দিচ্ছিস না, আশেপাশের জিনিসগুলো দেখতেছিস, তাহলে বিরক্ত হবে সে। কারণ মেয়েরা সবসময় গুরুত্ব ও কেয়ারিং মানুষ খোঁজে। তুই কাউকে গুরুত্ব দিবি, তারপর ছোটখাটো বিষয়ে কেয়ার করবি, দেখবি তার কাছেও গুরুত্ব পাবি তুই। তাই কথা বলার সময় ওদিক ওদিক না তাকিয়ে থেকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবি, এতে সে মনে করবে তুই তাকে খুব গুরুত্ব দিচ্ছিস।
তারপর দেখবি খুব শক্ত মনের মেয়েটাও নরম হয়ে গেছে। মেয়েরা সব সময় প্রশংসা শুনতে পছন্দ করে, আবার প্রশংসা গুছিয়ে করতে হবে কিন্তু। যেমন কারোর সাথে দেখা হলে প্রশংসা করলি তুই যে বাহ ড্রেসটা খুব সুন্দর, এভাবে বললে মেয়েরা খুশি হবে 100%। তবে এটাকে একটু যদি গুছিয়ে বলতে পারিস যে এই ড্রেসে তোমাকে দারুণ মানিয়েছে, তাহলে সে আরো বেশি খুশি হবে। তবে অতিরিক্ত প্রশংসা করবি না, মানে সবকিছু একটা লিমিটের মধ্যে রাখতে হবে। তুই নিজে বকবক করবি না, আমি এই আমি সেই, আমি এটা করতে পছন্দ করি ওটা করতে পছন্দ করি না, এসব বললেই বিপরীত মানুষটা বিরক্ত বোধ করবে। কারণ মেয়েরা শুনতে না বলতে ভালোবাসে, তাই তাকে বলার বেশি বেশি সুযোগ দিবি। আর তুই শুনবি তার দিকে তাকিয়ে, তাহলে সে ভাববে তুই তাকে গুরুত্ব দিতেছিস। মানুষের সাথে মিশতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো গুছিয়ে কথা বলা। চাইলেই শুধু মুখের কথার মধ্যে মানুষকে ইমপ্রেস করতে পারবি। আপাতত এইসব ট্রাই কর, দেখবি সবার কাছে গুরুত্ব পাচ্ছিস। আস্তে আস্তে আরো অনেক কিছু শেখাবো তোকে। আপাতত এই 4টি টিপস ফলো কর। মুখে হাসি রেখে কথা বলা, বাঁকা তারা হয়ে মুখে হাত না দিয়ে ভদ্রতাভাবে কথা বলা, প্রশংসা করা, গুরুত্ব দেওয়া। সবশেষে হলো নিজের ব্যক্তিবোধ। সবার কাছে নিজের ব্যক্তিবোধকে স্ট্রং রাখবি। ভাই, মেয়ে পটানো খুবই ইজি, তোকে আস্তে আস্তে সবকিছু শিখাবো। বলেই উঠে চলে গেল নিবিড়। তুষার খুশিতে নিবিড়ের দিকে একটা স্প্লাইং কিস দিয়ে বলে, ভাই তোর মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। প্রতিদিনের মতোই আজকেও সন্ধ্যায় আরোহীকে পড়াতে গেল রাজ, কিন্তু বাড়ির সামনে যেতেই আরোহীকে রাস্তায় দেখে অবাক হয়ে যায় রাজ। এই সময় তো আরোহী জান দিলেও বাসা থেকে বের হতে পারে না, তবে আজ রাস্তা দিয়ে দাঁড়িয়ে লুকিয়ে কার জন্য অপেক্ষা করছে মনে হলো। রাজ কিছুটা এগিয়ে পেছন থেকে আরোহী বলে শব্দ করতেই ভয়ে চমকে উঠে আরোহী। পেছন ফিরে রাজকে দেখে স্বাভাবিক হয়ে বলে, এতক্ষণে এলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রাজ ব্রুমুসকে বলে, তাই বলে বাইরে কেন? আরোহী একটু হেসে বলে, আজ বাসায় আম্মু নেই, নানু নাকি অসুস্থ, তাই আজ রাতে আসবে না। বাসার কাজের লোকগুলো আর বাইরের গার্ড ছাড়া আর কেউ নেই, সবার চোখ পাখি দিয়ে মই দিয়ে দেয়াল টপকিয়ে এসেছি। রাজ আবার বলে, কিন্তু কেন? আরোহী বলে, জানেন আমাকে প্রয়োজন ছাড়া বাসা থেকে কোথাও যেতে দেয় না। আজ বাসায় কেউ নেই, তাই সুযোগ পেয়ে বের হয়েছি। আজ আপনি আমাকে নিয়ে ঘুরবেন, অনেক জায়গায় নিয়ে যাবেন। রাজ বলে, আমি কি তোমার বন্ধু নাকি যে তোমাকে নিয়ে ঘুরবো? আরোহী অন্যদিকে তাকিয়ে বলে, এত কিছু জানি না, আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন এটাই শেষ কথা। না হলে আমি গিয়ে সবাইকে বলে দিব আপনি আমাকে বাইরে বের করে এনেছেন। এখন ভাবেন আমাকে ঘুরতে নিয়ে যাবেন নাকি গার্ডদের হাতে গণদোলাই খাবেন। বলেই খিক খিক করে হেসে দেয় আরোহী। রাজ এক হাত মাথায় ঠুকিয়ে বলে, হাই খোদা, এটা দেখার বাকি ছিল। স্নিগ্ধ বাতাসে চুলগুলো মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়লো আরোহীর। হাত দিয়ে চুলগুলো পেছন গুছিয়ে রাজের হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে আস্তে আস্তে বলে, তাড়াতাড়ি চলেন, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। রাজ আর কিছু বলতে পারছে না, আরোহীর সাথে সাথে যাচ্ছে। এই মেয়েটা আসলে বাচ্চা স্বভাবের, কখন কি করে একটুও ভাবে না। এই মেয়ের দ্বারা সবই সম্ভব, তাই কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো তাকে নিয়ে। পরিচয়ও বেশি দিন হয়েছে, বিষয়টা এমন না। অল্প দিনের পরিচয় কতটা বিশ্বাস করে নিল তাকে। রাজ কপালে আঙ্গুল দিয়ে একটু চিন্তা করে দেখে, সময়টা আরোহী যেন উপভোগ করবে, তেমন তার কাজেও কিছুটা হেল্প পাওয়া যাবে। তাই দ্বিতীয় কথা না ভেবে রাজ দুটো আইসক্রিম নিয়ে আরোহীর কাছে দিল। আরোহী খুশিতে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। মেয়েটা আসলেই বাচ্চা স্বভাবের। কিছুক্ষণের নীরবতা ভেঙে রাজ বলল, আচ্ছা আরোহী, তুমি যে ওই দিন একটা বিষয়ে কিছু বলছিলে আমাকে মনে আছে? আরোহী খেতে খেতে বলে, কোন বিষয়? রাজ বলে, ওই যে তোমার মায়ের বিষয়টা, তোমার বাবার সাথে কোন বিষয়ে ঝামেলা হয় আর ভয়ে ভয়ে থাকে। আরোহী বলে, বাবাকে এখন সহ্যই করতে পারে না মা। রাজ বলে, তুমি কতটুকু জানো যে বিষয়টা কি শুরু থেকে এমন, নাকি হঠাৎ তাদের মাঝে কোনো কিছুই হয়েছে? আরোহী এবার পাশে একটা বসার জায়গা পেয়ে ওখানে বসে বলে, জানেন বাবা মা আগে এমন ছিল না। আমি বাবা মা সবাই হ্যাপি ছিলাম। বাবা খুব ভালোবাসতো মাকে, সপ্তাহে 2-3 দিন হলেও আমাদের সময় দিত বাবা। এক কথায় খুবই হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। একদিন বাবা চলে গেলে তার পিছনে পিছনে মাও চলে গেল। হয়তো কোনো বিষয়ে জানতে পেরে মা এমনটা করছে। ওই দিন আর বাড়িতে ফিরেনি মা। পরের দিন সন্ধ্যার পর বাড়িতে ফিরে, তাও আবার বাবার সঙ্গে। মায়ের শরীরে অনেক মারের দাগ ছিল, আর রুমে নিয়ে গিয়ে মায়ের গাল টিপে ধরে বলে, এসব বিষয়ে কোনো কাকপক্ষীয় যেন টের না পাই, আর যদি কেউ টের পায় তাহলে তোর আর তোর মেয়েরও ওই হাল করব, যেমনটা তুই নিজের চোখে দেখে এসেছিস। আমি তখন অনেক ছোট ছিলাম, দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে বয়ার্ত চেহারা তাদের দিকে তাকিয়েছিলাম আর কেঁদেছিলাম। রাজ পাশ থেকে বলে, বিষয়টা কি ছিল, তুমি কিছু জানো বা শুনছো? আরোহী বলে, আমি শুধু এতটুকুই জানি, এরপর থেকে বাবা মাকে দেখলে ভয়ে চুপ করে থাকে আর মাঝে মাঝে রাতে কাঁদে। আমি অনেক জানতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে বলেনি, শুধু বলছিল এই নরপশুর উপর আল্লাহর গজব পড়ুক, হয়তো তার ধ্বংসের আর বেশি দিন বাকি নেই। শুধু এতটুকুই জানি আমি। রাজ কিছু একটা ভেবে আরোহীর দিকে চেয়ে বলে, আরেকটা আইসক্রিম নিয়ে আসি? আরোহী মাথা নাড়িয়ে না বলল। রাজ তার দিকে
তাকিয়ে বলে, বলো কোথায় যাবে? মানে এই রাত্রেবেলায় কোন জায়গাটা তোমার পছন্দ? আরোহী পিট পিট করে রাজের দিকে চেয়ে বলে, জানেন আজকে অনেক হালকা লাগছে নিজেকে। ওই বাড়িটা আমার কাছে জেলখানা মনে হয়। বাসা থেকে সোজা কলেজ, আর কলেজ থেকে সোজা বাসা, এরপর আর বের হতে দেয় না। সারাদিন বাসায় থাকতে থাকতে একটা খাঁচার বন্দি পাখির মতো মনে হয় নিজেকে। আর আজ সে পাখিটি মুক্তি পেয়ে উড়ে উড়ে নিঃশ্বাস নিচ্ছে শহরের বুকে। তাই কোথাও যাব না, রিক্সা করে আজ অনেক জায়গায় ঘুরবো। প্লিজ আপনি আবার কোনো অজুহাত দেখাবেন না। আজকেই বের হওয়ার সুযোগ পেয়েছি, আর কবে পাবো কোনো নিশ্চয়তা নেই। রাজ কিছুই বলল না, চুপচাপ সামনের দিকে এগিয়ে একটা রিক্সা ডেকে নিল। রিক্সা ওঠার আগে রাজ আরোহীকে বলে, তোমার অনুরোধেই শুধু আজকের দিনটা তোমার সাথে সময় দিচ্ছি, তাই বলে নিজের প্রেম ভাবা শুরু করবে না। কালকে থেকে আবার আগের মতোই থাকবে। আরোহী একটু হেসে বলে, ওকে মাস্টার মশাই। রিক্সা চলছে রাস্তার ধরে। আরোহী ছোট একটা কাগজ বের করে বলে, কিছু মনের কথা লিখছি, শুনবেন। অন্য সময় তো পড়া করতে থাকেন, এত কিছু শোনার টাইম নেই আপনার। রাজ কাগজের দিকে একবার চেয়ে বলে, এটা কি? আরোহী একটু গলাটা ঝেড়ে কাগজটা সামনে মেলে ধরে বলে, তাহলে শুনুন। ইদানিং মনটা একটুও কথা শুনে না, সারাক্ষণ শুধু ভবিষ্যৎ মানুষটার কথা নিয়ে ভাবতে ব্যস্ত। সে কল্পনাতে আঁকি, আবার কল্পনাতে হারিয়ে যায়। তবে মানুষটা হবে খুবই সাদামাটা, আবার আগোছালো মানুষ। আহামরি হতে হবে না তাকে, ছোট একটা সংসার হবে আমাদের। বেশি কিছু চাই না, শুধু মানুষটা ভালো হলেই হবে। আমার কেয়ার করবে, আমাকে সময় দিবে, আমার সাথে দুষ্টামি করবে, মাঝে মাঝে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলবে, একদম পাগলির মতো লাগতেছে তোমায়। আমি রাগ করব, সে আবার আমার রাগ ভাঙাবে, সামনে বসিয়ে আবার যত্ন করে চুলগুলো গুছিয়ে বেঁধে দিবে। আবার আমি জ্বালাবো তাকে, প্রচুর জ্বালাবো। সে বিরক্ত হবে, আমি বিরক্ত করব। মাঝে মাঝে অভিমান করব, রাগ করব, তার সাথে কথা বলবো না, দূরে দূরে থাকবো। সে রাগ অভিমান সব মুহূর্তেই ঠিক করে নিতে পারবে, এমন একজন মানুষ চাই, যে খুব সাধারণ একজন মানুষ হবে। কারণ সাধারণ মানুষদের অনেক শূন্যস্থান থাকে, যেগুলো তারা ভালোবাসা দিয়ে পূরণ করতে চায়। সে এমনই হবে, সাধারণ, আমার মনের মতো, আমার মনের কল্পনাতে আঁকা মানুষটার মতো। এতটুকু পরেই আরোহীর রাজের দিকে চেয়ে একটু হেসে বলে, কেমন হয়েছে? রাজ জোরপূর্বক হেসে বলে, সুন্দর। তবে সারাদিন এসব নিয়ে পড়ে থাকো নাকি? নিজের ফিউচার নিয়ে কিছু ভাবো না? মানে কিছু হওয়ার স্বপ্ন দেখো না তুমি? আরোহী সামনের দিকে তাকিয়ে বলে, কিছু হয়ে বা কি করব, একদিন তো বিয়েই করতে হবে। আর তখন মানুষটা যদি ভালো না হয়, তাহলে তো আমার আম্মুর মতোই আমার জীবনটাই বৃথা। রাজ আর কিছু বলল না, টপিক অন্যদিকে নেওয়ার জন্য বলে, এমন জ্যোৎস্না ভরা তারা নিয়ে তোমার অনুভূতিটা কেমন? আর যাই হোক, কেন জানি মনে হলো আরোহীর মনটা খারাপ হয়ে গেছে। ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছে একসাথে। রাজ, রুশান, নিবিট আর অরিন সহ কিছু মেয়ে ফ্রেন্ড। মেয়েরা আছে দেখে দূরে একটা বেঞ্চে বসে আছে নিলয়, কারণ তার বাসার মতো মেয়েদের সাথে কথা বলা বা মেয়েদের সাথে বন্ধুত্ব বানানো এসব গুনাহের কাজ, আর কিছু না। তাই মেয়েদের থেকে দূরে দূরে থাকে। আর বাকি রইল তুষার। তেমন একটা কলেজে আসে না সে, মাঝে মাঝে আসে। একটা রেস্টুরেন্টের ওয়েটারে জব করে সে, আর সময় পেলে মাঝে মাঝে অন্য কাজও করে। যখন যা পায় তাই করে, এভাবেই চলে তার জীবন। ফ্যামিলির বড় ছেলেরা প্রায় দায়িত্ববান হয়। অনেক কষ্টের পর ফ্যামিলির মুখে হাসি দেখলেই কষ্ট দূর হয়, এমন আরো অনেক তুষারের। কলেজ থেকে ফেরার পরেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে রুশান। দরজা জানালা বন্ধ করে রুমে একা একা, কানে ইয়ারফোন গুজিয়ে ল্যাপটপের দিকে চেয়ে কাকে যেন বলতে লাগলো, ইমিডিয়েটলি পোর্টস নিয়ে ওই জায়গায় পৌঁছে যাও। ওদের নাম্বার ওখানেই ট্র্যাক হচ্ছে, যতজন পাবে সবাইকে আটক করবে, একটাও যেন পালাতে না পারে। উপাস থেকে বলে, ওকে স্যার, আমরা লোকেশন অনুযায়ী এগিয়ে যাচ্ছি। এর মাঝেই রুশানের ফোনে বারবার কল দিচ্ছে রিমা। এক হাতে এই নিয়ে 3বার কল কেটে দিল রুশান, তাও রিমা ফোন করেই যাচ্ছে। রুশান এবার রেগে ইয়ারফোন খুলে ফোন রিসিভ করে রিমাকে উঁচু গলায় বলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস না বারবার ফোন কেটে দিচ্ছি, তার মানে বুঝতে পারছিস আমি বিজি আছি, তাই না? রুশানের ধমকে রিমা চুপসে গিয়ে বলে, আমার সাথে কিসের ব্যস্ততা আপনার? আচ্ছা ভালো কথা, কোন মেয়েকে নিয়ে বিজি আপনি যে আমার সাথে ব্যস্ততা দেখাচ্ছেন? রুশান এবার রেগে বলে, আরেকটা কথা বলবি তো ফোনের মাঝে থাপ্পড় খাবি। বলেই ফোন কেটে দেয় রুশান। বিড়বিড় করে বলে, গুরুত্বপূর্ণ টাইমে ফোন দিয়ে আবার বলে অন্য মেয়ে পেয়েছি। কাজ করেই কুল পায় না, আর অন্য মেয়ের কথা ভাবার সময় আছে নাকি? আজাইরা পেঁচাল। তারপর আবার ইয়ারফোন কানে নিয়ে নিজের টিমের মেম্বারদের সাথে যোগাযোগ করে আর লোকগুলোর লোকেশন ট্র্যাক করে। আর ওদিকে রিমা কাদো ভাব নিয়ে বলে, নিশ্চয়ই সে নতুন কাউকে পেয়েছে, তাই এখন আর আমাকে ভালো লাগে না, ব্যস্ততা দেখায় আমার সাথে, বাজে ব্যবহার করে, থাকুক সে অন্যদের নিয়ে। আমি আর কখনোই ফোন দিব না, আর কখনোই কথা বলবো না, কাউকে দরকার নেই আমার, সবাই সবার মতো ভালো থাকুক।
সন্ধ্যার পর নির্জন রাস্তা দিয়ে ছুটছে একটা অ্যাম্বুলেন্স। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা গাছ পড়ে থাকায় ব্রেক চাপলো গাড়ি। সামনে কতজন মানুষ গাছটা কাটতেছে রাস্তা থেকে সরানোর জন্য। ড্রাইভার মাথা বের করে সামনে তাকালো, জট নেই তুফান নেই, গাছ পড়লো কোথা থেকে। অ্যাম্বুলেন্স থেকে একজন লোক বেরিয়ে এসে লোকগুলোকে গিয়ে বলে, ভাই কতক্ষণ লাগবে? আর ওদের মাঝে একজন গাছ কাটতে কাটতে বলে, ভাই আর 10-15 মিনিটের মতো লাগবে, একটু অপেক্ষা করুন। তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাথা বের করে বলে, ভাই গাড়িতে রুগী আছে, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি করুন। পেছন থেকে আরেকটা গাড়ি এসে হর্ন বাজিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, অন্ধ নাকি আপনি? দেখছেন না সামনে একটু প্রবলেম হয়েছে? আর এটাও জানেন গাড়িতে রুগী আছে, তাহলে আহমেকের মতো হর্ন বাজিয়ে যাচ্ছেন কেন বারবার? রুশান গাড়ি থেকে নেমে বলে, সরি ভাই, আমি জানতাম না বিষয়টা, আই এম রিয়েলি সরি। লোকটা একটা সিগারেট ধরিয়ে আর কিছুই বলল না, আবার গাড়িতে গিয়ে বসে। রুশান এবার এগিয়ে এসে গাড়ি জানালায় ভর দিয়ে বলে, ভাইয়া সিগারেট যে ধরালেন তাও আবার গাড়িতে উঠলেন, পেছনে যে রুগী আছে সেই খবর কি ভুলে গেছেন? ধোঁয়ার গন্ধে রুগীর সমস্যাও হতে পারে, তাই না? এই বলেই একটা হাসি দেয় রুশান। লোকটা কোনো তর্ক করলো না, চুপচাপ গাড়ি থেকে নামলো, একটু দূরে গিয়ে সিগারেট শেষ করবে এই উদ্দেশ্যে। রুশান এক হাতে লোকটাকে থামিয়ে বলে, দাঁড়ান, এখনো কথা শেষ হয়নি, গাড়ি চেক করব আমরা। লোকটার চোখে মুখে এবার ভয়ের চাপ ফুটে ওঠে। এবার গাছ কাটা লোকগুলো একটা একটা পিস্তল বের করে ঘিরে ধরলো অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ বাকি দুজনকে। ভেতর থেকে আরেকজনকে বের করলো। মোট 4 জন মানুষ তারা। দুজন অ্যাম্বুলেন্স চেক করে ভেতরে দেখে 7টা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে। সবাইকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। সবগুলো স্টুডেন্ট, বয়স 12 থেকে 18-র মাঝেই হবে। এদের ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। হয়তো আজকে রাতের পর থেকেই ছেলেগুলোর কোনো হদিশই পাওয়া যেত না। যে 4 জনকে আটক করছে তাদের মাঝে একজন সুযোগ পেয়ে দৌড়ে অনেকটা পথ পার হয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারলো না। রুশান লোকটার মাথার পেছনে শুট করতেই ছিটকে রাস্তার পাশের জমিনে গিয়ে পড়লো লোকটা। বাকি 3 জনকে গাড়িতে উঠিয়ে নিল আর লাশটাকে সরিয়ে নিয়ে সবকিছু স্বাভাবিক করে চলে গেল তারা। কয়েকজন অ্যাম্বুলেন্সটা নিয়ে চলে গেল আর রুশান কয়েকজন বাকি 3 জনকে নিয়ে ছুটলো। রাত তখন 12টা। অন্ধকার একটা ঘরে লাইটের নিচে লোকগুলোকে বেঁধে সামনে বসে আছে রুশান। রুশানের পাশের লোকটা টকটক করে ঠান্ডা পানি গিলছে, সারা শরীরে গামতার। এই 3 জনের উপর অলরেডি 2টা লাঠি ভেঙেছে সে, তবুও লোকগুলোর কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। রুশান অনেকক্ষণ যাবৎ প্রশ্ন করেও টু শব্দ বের করতে পারেনি। শেষে রুশান একটু বাঁকা হেসে বলে, জীবনে মায়া নেই তোদের। লোকগুলো এখনো নিশ্চুপ। এর মাঝে অন্য একটা লোক রুশানের দিকে এগিয়ে এসে মোবাইল এগিয়ে দিয়ে বলে, স্যার আপনার ফোন। রুশান ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায়। ওপাশ থেকে কেউ বলে, স্যার ছেলেগুলোর জ্ঞান ফিরেছে, তবে এখনো কিছু বলতে পারছে না ঠিকভাবে। রুশান ঠান্ডা মাথায় বলে, ওদেরকে এখন কোনো প্রেশার দিবে না, আগে ভালোভাবে সুস্থ হোক, তারপর কথা বলার চেষ্টা করবে। এটা জানতে হবে যে ওদেরকে কিডন্যাপ করা হয়েছে নাকি কোনো ফাঁদে ফেলে এমনটা করছে। ফাঁদে ফেলে এমনটা করে থাকলে ওদের সাথে মিশে ফাঁদে ফেলেছিল তাদের সম্পর্কে জানা যাবে।